তরুণদের নতুন রাজনৈতিক দল সরকারের ছত্রছায়ায় গঠন করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। তবে একে নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকারে আছে এমন কেউ যদি ভবিষ্যতে রাজনৈতিক দলে যোগ দেন কিংবা নির্বাচনে অংশ নেন, তবে তিনি পদত্যাগ করবেন। এখন আপনি একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতেই পারেন, আপনার দৃষ্টিভঙ্গি যে সঠিক এটা তো আপনি বলতে পারেন না, এটা আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখন একজন যে গেছে সে চলে গেছে, তার সাথে যদি সরকারের কোনো কাজের কোনো সংশ্লিষ্টতা দেখাতে পারেন তখন এই কথাটা এসে বলতে পারেন যে এখনও সে সরকারের প্রভাব ফেলছে। এরকম তো হচ্ছে না। বা যদি দেখেন সরকারের কেউ তার সাথে গিয়ে কোনো কাজ করছে, সেরকমও তো কেউ হচ্ছে না, তাইলে এই প্রশ্নটা আসলো কেন? এবং সরকারের মধ্যে আরও দুজন ছাত্র প্রতিনিধি রয়ে গেছেন, তারা যদি মনে করেন তারা রাজনীতি করবে সেটা তাদের ইচ্ছা। তাদেরকে এই কথাটা আমরা স্পষ্ট সকলের জন্য বলে দিতে চাই, ছাত্র প্রতিনিধি কেন, এনিওয়ান যদি সে রাজনীতি করতে চায় সরকার তার জায়গা না, তাকে সরকার ছেড়ে দিতে হবে। কাজে আমি এটা কোনো আশঙ্কা হিসাবে দেখি না, সম্ভাবনা তো মোটেও না। আর যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তার রেজিস্ট্রেশনও তো এখনো হয়নি। রেজিস্ট্রেশন হবে, তারপরে তার নির্বাচনের পর যাওয়ার পর সেটা তো মোটামুটি একটা লম্বা যাত্রা। সেখানে সরকারের উপর তার সেই প্রভাব থাকবে, সরকার তাকে প্রভাবিত করবে, এরকম মনে করার কি কারণ আছে? আমি তো কোনো কারণ দেখি না। আরেকটা হচ্ছে কিংস পার্টি বলছেন, এখানে কি আরামে এসে পার্টি হচ্ছে? আমি তো তার লক্ষণ দেখতেছি না। যে এটা ছেড়ে চলে গেল সে তো একজন অত্যাচারিত মানুষ, রাজপথ থেকে উঠে এসেছিল সরকারে, সে আবার মনে করেছে যে তার কাছে রাজপথের ডাকটাই মনে হচ্ছে এই মুহূর্তে বেশি প্রয়োজনে, সে সেখানে চলে যাচ্ছে। তো সেইখানে কিংস পার্টি বাড়ি গাড়ি দিয়ে তাকে রাজনৈতিক দল করতে দেওয়া হচ্ছে, এরকম তো কোনো বার্তা আমি কোথা থেকে পাইনি। কারণ কিংস পার্টি কেমন করে হবে? নারীর প্রতি সহিংসতা এবং মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। ফ্লেয়ার আপ করছে, এটার অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেইভাবে উজ্জীবিত হয়ে পূর্ণ উদ্যমে কাজে আসার কথা সেটা এখনো হয়নি। তাদের মধ্যে এখনো কোথাও দ্বিধা দ্বন্দ্ব শঙ্কা রয়ে গেছে। আবার সকলকেই দেখছি সকল বিষয়ে তারা স্বাধীনতাটাকে একভাবে দেখছেন যেখানে কোনো মাত্রাও থাকছে না কখনো। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আগের সরকারের একটা স্টাইল ছিল, কাউকে সুবিধা দিয়ে ম্যানেজ করত, কাউকে শাস্তি দিয়ে ম্যানেজ করত। এখন আমরা সুবিধা দিয়েও ম্যানেজ করতে পারছি না, আর বিরুদ্ধ মত বলে যে শাস্তি যেটা দেয়া যায় না সেটা দিয়ে ম্যানেজ করে তাও করতে পারছি না। যার জন্য আমরা দেখছি যে অনেকগুলো ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে, যেগুলোতে এক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অবস্থানে না থাকার কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আরেকটা হচ্ছে যে তাদের যে ম্যানেজমেন্ট এবিলিটি ছিল, ট্যাকটিসও সেটা তো আমাদের নেই, ফলে এখানেও আমাদেরকে একটু বাধা পেতে হচ্ছে। আরেকটা বড় জিনিস কি জানেন, যে প্রায় 15.5 বছর যখন কোনো কথাই বলতে পারতেন না, তারপরে যখন আপনি কথা বলতে পারতেছেন তখন আপনি এইটার আর কোনো সীমা পরিসীমা কোথাও টানছেন না। সেক্ষেত্রে সরকার তো আর 18 কোটি মানুষের প্রত্যেকের পার্সোনাল বিহেভিয়ার নিয়ন্ত্রণ করতে পারে না, তবে সরকারের রাষ্ট্রের কতগুলো ভ্যালু আছে, এই ভ্যালুগুলোকে আমরা ইরোড করতে দিতে পারি না, এবং সেখানে সরকারকে অবস্থান নিতে হচ্ছে। আপনারা আজকেও দেখেছেন যে একজনকে গ্রেফতারের প্রেক্ষিতে আবার কাউন্টার অ্যাটাক হচ্ছে, তো সেগুলোও সরকারকে ম্যানেজ করতে হচ্ছে। নিয়মিত আইন শৃঙ্খলা তো আমাদেরকে সামলাতে হচ্ছেই, এখনো পর্যন্ত পূর্ণ উদ্যমে ফিরে না আসা বাহিনীকে দিয়ে, একই সাথে আবার কিন্তু এই জিনিসগুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। ফলে অন্য সরকারকে যেমন আপনারা দেখেন জেলে নিয়ে গিয়ে হ্যান্ডেল করে ফেললো, আমরা তো সেটা পাচ্ছি না। একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, মুখোমুখি দুইটা ভাগ হয়ে যাচ্ছে বেশি, এটা আপনার কাছে মনে হচ্ছে কিনা যে আমাদের দুইটা শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে এবং উগ্র পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম মনে হচ্ছে কিনা? আমি কোনো ভাগ দেখছি না, আমি দেখছি যে সকলেই যার যার বিষয়টাকে এই মুহূর্তের প্রায়োরিটি মনে করছে, কিন্তু এই জন্য সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে এইটা আমি মনে করছি না। আমি মনে করছি অনেক ইস্যু কার্পেটের নিচে ছিল আগে, দমন পীড়নের কারণে বা পুরস্কারের কারণে, সেগুলো এখন কার্পেটের নিচে থেকে বের হয়ে আসতেছে, অ্যান্ড উই আর হ্যাভিং টু ডিল উইথ দোজ, এবং আমাদেরকে ডিল করতে হইতেছে এমন একটা অবস্থাতে যে অবস্থাতে সব কিছু আসলে আমাদের অনুকূলে নেই, কিন্তু বিভাজন হচ্ছে, বিভক্ত হচ্ছে, তা আমি মনে করছি না। আর বিভক্তি যদি কিছু থেকেও থাকে ওইটাকে কার্পেটের নিচে না দিয়ে কার্পেটের উপরে আসুক, ওই বিভক্তি আমরা সকলে মিলে সামাজিক ভ্যালুটা আমাদের ডিফাইন করে ফেলি।
সরকারের অবস্থান থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন বা নিচ্ছেন কি? যেমন ধরেন আজকেই একটা মেয়েকে তার পোশাক নিয়ে কটূক্তি করার কারণে মেয়েটা যেহেতু অভিযোগ করেছে, অভিযোগের প্রেক্ষিতে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। এখন সরকারের উপরে আবার একটা কাউন্টার প্রেশার চলছে, কিন্তু অভিযোগের তো নিশ্চিত তদন্ত হতে হবে, তাছাড়া তো পাল্টা প্রতিবাদ মেনে নেওয়া যাবে না। সেখানে মেসেজটা কনভে করা হবে যে নো, আমাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ আছে এবং সেই মেসেজের ভিত্তিতেই আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি, এবং আইনের নিজস্ব গতিতে চলবে, আমরা সেখানে গিয়ে মেডেল করব না। উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। জুলাইয়ের প্রোক্লামেশনটা আসলে ছাত্রদেরই একটা উদ্যোগ ছিল, সেখানে আমরা মনে করেছিলাম যে মানে এই উদ্যোগটা ভালো, একটা ক্লিয়ার পাথ হয়ে যায়, একটা পরিষ্কার রাস্তা হয়ে যায় সকলের জন্য, যে নতুন বাংলাদেশ যে পরিবর্তনের কথা আমরা বলছি ওটার ভিত্তিটাকে এবং মোটা দাগের পরিবর্তনগুলো কি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হয়েছে যে একটা প্রোক্লেমেশন দরকার। এখন আমার জানা মতে সকল রাজনৈতিক দলই তার লিখিত বক্তব্য দিয়ে দিয়েছেন, শুধুমাত্র বড় একটা রাজনৈতিক দল ছাড়া। কিন্তু যেখানে তারা বলেছে যে তারা প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা ফিল করে, তাহলে প্রক্রিয়াটা আগালে নিশ্চয়ই হবে, এবং এটা আমাদের মধ্যে মাহফুজ আলম সমন্বয় করছিল। তো আমি তো মনে করি যে একটা প্রোক্লেমেশন হলে ভালো। সরকারও তার অবস্থানে বলেছে যে সরকারই একটা প্রোক্লেমেশন চাচ্ছে, কিন্তু সরকার চাচ্ছে সকলকে নিয়ে প্রোক্লেমেশনটা হোক। সো দ্যাট আমাদের যেটা হয় যে একটা পরিবর্তন হলো, তারপরে ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, দলীয় স্বার্থে ভিন্ন ভিন্ন ভার্সন চলে আসে। জুলাই আগস্টে এতগুলো তাজা প্রাণ গেল, এই তাজা প্রাণগুলোর চলে যাওয়াটা যাতে যেন আমরা সম্মান করি, ওদের আকাঙ্ক্ষাগুলোকে যেন আমরা সম্মান করি। তো এটাকে একটা ভিত্তি দেওয়া, যাতে করে ভবিষ্যতে আর কখনো কোনো কিছু বিকৃত না হতে পারে। সরকার তো বলেছে সরকার করবে, সরকারের কাছ থেকে আমি এখনো শুনিনি যে সরকার এই উদ্যোগ থেকে সরে যাচ্ছে, কাজেই হবে না এটা বলার মতন অবস্থানে আমি নেই। কমিশনের সুপারিশগুলো থেকে আপনারা কোনো আইডেন্টিফাই করেছেন কিনা যে এইগুলো আমরা এখন সরকার কিছু করেনি। সরকার আপনি যেটা বললেন যে প্রয়োজন নেই, কিছু কিছু সাবজেক্ট হয়তো আছে, সেরকম কিছু আইডেন্টিফাই করা না 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 প্রয়োজন নেই, আমি মতামতের প্রয়োজন নেই না কিছু। ছোট ছোট এখন ভোটার নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে, এটা তো ঐক্যমতের প্রয়োজন না, এই কাজ আপনি শুরু করে দিতে পারেন। যেই জিনিসগুলোতে আমরা মনে করি রাজনৈতিক ঐক্যমত আছে, সরকার কিন্তু কোনো রিকমেন্ডেশন করেনি, আমরা কারো কন্টেন্টে কোনো কথা বলিনি, সকল কমিশন তার নিজস্ব মত দিয়েছেন। এখন ওই মতগুলোর মধ্যে কোনটাকে রাজনৈতিক দলগুলো গ্রহণযোগ্য মনে করেন এবং মনে করেন শর্ট টার্মে করে ফেলা সম্ভব নির্বাচনের আগে, সেগুলোকে তারা বলবেন যে আমরা এগুলো করে ফেলার ক্ষেত্রে একমত, আর কোনগুলোকে তারা মনে করেন যে তারা একমত না, সেগুলোও তারা বলবেন। আমরা শুধু এইটুকুনি বলেছি। ফাইনালি কোনগুলোতে একমত হয়, কোথায় আইন পরিবর্তনের প্রয়োজন হয়, কোথায় প্রশাসনিক সিদ্ধান্তের প্রয়োজন হয়, সেটার উপর ভিত্তি করবে যে কোনটা আইন মন্ত্রণালয়ে যাবে, কোনটা ক্যাবিনেটে আসবে। অলরেডি সিপিডি একটা অভিযোগ করেছে যে আমরা যে প্রতিবেদনগুলো দিয়েছি এই প্রতিবেদনগুলো উপদেষ্টাদের পড়ে দেখারই সময় হয়নি। আমার মনে হয় অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন যে কতগুলো প্রক্রিয়া কিন্তু ওনারা করছেন, সেগুলো এই রিপোর্টের ভিত্তিতেই হচ্ছে, এভাবে হয়তো বলা হচ্ছে না, সেজন্য হয়তো দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় এই কথা বলেছেন, কিন্তু অর্থ মন্ত্রণালয় পড়ে দেখেনি এটা মনে করার আমার কোনো ধরনেরই কোনো কারণ নেই। সৈয়দা রিজওয়ানা হাসান আশা করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপযুক্ত সময়ে জাতীয় নির্বাচন হবে। নির্বাচনের একটা কিন্তু সময়সীমা বলে দেওয়া হয়েছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এটা বলে দেওয়া হয়েছে। কাজে সংস্কার যা হবে তা এর আগেই হবে ঐক্যমতের ভিত্তিতে, আর যেগুলো যদি মনে হয় যে না হচ্ছে না ঐক্যমত, তারা পরবর্তীতে করবে, আর পরবর্তীতে করার ব্যাপারেও যদি একটা ঐক্যমত হয় এবং সেটা স্বাক্ষরিত হয় তাহলে সেটা পরবর্তীতে হবে। কিন্তু সংস্কার তো আসলে একটা জনদাবি, ধরেন আমি কি বললাম, আপনি কি বললেন, আমি কতটুকুন করলাম, আপনি কি করলেন, এটাতে হয়তো এটা শেষ থাকবে না। জনগণ যদি কোনো ক্ষেত্রে সংস্কার চায় তাহলে এই প্রসেসটা কন্টিনিউ করবে, সেটা আমাদেরকে দিয়েও করতে পারে, আবার নির্বাচনের পরে রাজনৈতিক দলকে দিয়েও করতে পারে। আমি দেখেছি যে উনি একটা অবস্থানেই বলেন যে ডিসেম্বর থেকে জুন, উনি এর বাইরে আর কোনো কথা কখনো বলেন না। এখন উনি ডিসেম্বর থেকে জুন মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 7টা মাসে উনি হাতে রেখেছেন। এখন অনেক কিছুই তো এমন কিছু হচ্ছে যেগুলো আসলে আমরাও বুঝতে পারছি না যে এরকম হতে পারে। একটা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ হয়, কত কিছুই তো হয়, একটা টাইম স্প্যানের কথা উনি বলেছেন, এর মধ্যে উনি করবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।